বন্ধুরা সবাই কেমন আছো? আমি তো রেডি, তোমরাও নিশ্চয়ই সবাই খাতা পেন নিয়ে রেডি। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাশন করব। সেটা বীজগণিতের মধ্যে একটা টপিক, এবং টপিকটার নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আর এখান থেকে তো প্রশ্ন আসবেই পরীক্ষায়। কিন্তু আমরা জানার চেষ্টা করব দ্বিঘাত সমীকরণ কেন দরকার হয়, দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, এবং যে বিভিন্ন উপায়ে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা কিন্তু ডিসকাস করব। দেখা যাক আমরা কি কি জিনিস কতটা ডেপথে গিয়ে ডিসকাস করতে পারি। তোমরা খাতা পেন নিয়ে একটু রেডি হয়ে পড়ো, কারণ নোট নিতে নিতে তোমরা গেলে সুবিধা যেটা হবে, যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন তোমরা খুব কুইকলি রিভাইজ করতে পারবে, বই দেখে ওই টাইপের অঙ্ক আরও একটা দুটো সলভ করতে পারবে। কারণ উইদাউট ডুইং দ্য অ্যাকশন অর টেকিং দ্য অ্যাকশন, তোমরা যদি শুধু কনজিউম করো, তোমরা যদি শুধু দেখতে থাকো ভিডিওটা, এন্ড অফ দ্য ডেতে কিন্তু তোমরা তোমাদের সময় নষ্ট করছো। আর দেরি করবো না, চলে যাচ্ছি প্রথমেই দ্বিঘাত সমীকরণের কনসেপ্টটার দিকে। প্রথমেই আমরা একটু বোঝার চেষ্টা করি যে কখন আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করি। সমীকরণের ধারণা তোমাদের সবার আছে, অলরেডি তোমরা একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান করেছো। এবার আমরা দ্বিঘাত সমীকরণে, ধরা যাক তোমার পাড়াতে একটা ছোট্ট মাঠ আছে এবং সেই মাঠে বলা হয়েছে যে তার দৈর্ঘ্য আর প্রস্থর মধ্যে একটা সম্পর্ক বলে দেওয়া আছে, যে দৈর্ঘ্য প্রস্থের থেকে 7 একক 7 ইউনিট বেশি। তো সেটা যদি আমরা লিখতে চাই এখানে, যদি ধরা যাক এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, এক্স প্লাস 7। এবার আরেকটা তথ্য বলে দিয়েছে যে এর গুণফল, অর্থাৎ এর ক্ষেত্রফল, এই এই এরিয়াটার ক্ষেত্রফল 60 স্কোয়ার মিটার। ওকে, তাহলে বার করতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ, বুঝতেই পারছো। তাহলে খুব সহজেই আমরা যেটা লিখতে পারি এখান থেকে এক্স ইন্টু এক্স প্লাস 7, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ আর দৈর্ঘ্যের গুণফল কত দাঁড়াচ্ছে, 60। এটা যদি আমরা সরলীকরণ করি তাহলে আসছে এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 60, বা এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 60। এইবার এই যে ইকুয়েশনটায় আমরা পৌঁছালাম, এটা কিন্তু তোমরা আগে যে শিখেছো একঘাত সমীকরণ তার থেকে আলাদা। কেন? প্রথম কথা হচ্ছে এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটা দ্বিঘাত, এটা আর একঘাত নেই। তো এর সমাধান কি করে করব সেটা তো আমরা পরে দেখব। মূল তথ্য হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন। দ্বিঘাত সমীকরণ দেখতে এরকম হয়, এবং এটা অনেকটাই এরকম একটা ফর্মের সাথে মিল আছে। তোমরা যদি একটু ভেবে দেখো, এরকম একটা ফর্মের সাথে এটার কিন্তু মিল আছে, তাই না? এইটা তাহলে এখানে এক্স একটা চলরাশি, ডেফিনেটলি এক্স একটা চলরাশি। এখানে দেখো এক্স একটা চলরাশি, তার দ্বিঘাত সমীকরণ এখানটায় তৈরি হয়েছে। এই চলরাশির এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বা সহগ এ, এক্স এর সহগ বি, আর সি একটা ধ্রুবক সংখ্যা। এখানেও দেখো আমরা তুলনা করলে পাবো যে এখানেও এ এর মান কত এই সমীকরণটার সাথে। তাহলে এখানে যদি দেখি, এখানে এ দেখো 1, বি হচ্ছে 7, আর সি এর ভ্যালু হচ্ছে -60। তাহলে মূল কথা হলো দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়, কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের একটা প্রবলেম বললাম যে এরকম একটা সমস্যা হতে পারে যে আমরা ক্ষেত্রফলটা জানি কিন্তু আমাদের দৈর্ঘ্য বা প্রস্থ বার করতে হয়, তখন যে সমীকরণটা আমরা গঠন করব সেটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে আমরা দেখলাম যে একটা দ্বিঘাত সমীকরণ কিরকম দেখতে হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এ, এটা একটা এটা আমরা দেখতে পাচ্ছি একটা এক্স স্কোয়ারের সহগ এবং একটা বাস্তব সংখ্যা, তাই তো? এটা আবার কিসের সহগ, এক্স এর সহগ, আর এটা একটা কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক সংখ্যা, তাই তো? তাহলে এ বি সি এরা হচ্ছে বাস্তব সহগ। এটা এক চল কেন বলছি আমরা, কারণ এখানে দেখো ভ্যারিয়েবল হচ্ছে শুধুই এক্স, তা চলরাশিটা কে, এখানে চলরাশিটা হচ্ছে, এখানের চলরাশি হচ্ছে এক্স, একটাই আছে, তাই এটা এক চল বিশিষ্ট। এটা বাস্তব সহগ। কারা কারা বাস্তব সহগ আমরা অলরেডি দেখলাম, এখানে এ বি আর সি এরা হচ্ছে তিনটে বাস্তব সহগ। এবং দ্বিঘাত কেন, কারণ চলরাশির সর্বোচ্চ ঘাত, এক্ষেত্রে এখানে এক্স এর মান 1, এখানে এখানে 2, অর্থাৎ এক্স স্কোয়ার, এক্ষেত্রে এটা দ্বিঘাত। এবং তোমাদের একটু জানিয়ে রাখি, এই দ্বিঘাত বা কোয়াড্রেটিক, এবং চেষ্টা করবে মূল ইংরেজি শব্দগুলো বাংলা পড়ার সাথে সাথে একটু পড়ে নিতে, তাহলে ভবিষ্যতে তোমাদের অনেক সুবিধা হবে। যেমন ধরো কোয়াড্রেটিক, এই নামটা এসছে একটা ল্যাটিন শব্দ কোয়াড্রাটাস থেকে, এবং এর মানে হচ্ছে কিন্তু স্কোয়ার। স্কোয়ার আমরা যে একটা স্কোয়ার এরিয়ার কথাও যদি বলো, তো এক্ষেত্রে এই স্কোয়ার শব্দ থেকেই কিন্তু দ্বিঘাতের এই স্কোয়ার কনসেপ্টটা এসছে, ঠিক আছে? তাই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন
আমরা যেটা পড়বো সেটা কিন্তু বাস্তব সহগ বিশিষ্ট সহগযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। তাই কনফিউজ হওয়ার কিছু নেই, এই টার্মগুলো দিয়ে কোয়েশ্চেন আসবে না, কিন্তু তোমাদের জানা খুব দরকার। তাহলে আমরা দেখলাম যে দ্বিঘাত সমীকরণটা দেখতে কেমন হয়, কিন্তু এটা সত্যিকারের ছবিতে দেখতে কেমন। এটাকে যদি তোমরা প্লট করো, একটা দ্বিঘাত সমীকরণে এক্স এর মানগুলোকে যদি তোমরা প্লট করতে থাকো, মানে আমরা যেটা বলছি, ধরো ওয়াই ইকুয়াল টু একটা দ্বিঘাত সমীকরণ কিরকম হয়, ওয়াই একটা এক্সপ্রেশন কেমন হয়, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা একটা চলরাশি এক্স এর একটা এক্সপ্রেশন, বা আমরা বলতে পারি একটা ফাংশন। এইটাকে যদি তোমরা এক্স এর বিভিন্ন মান বসাও, তার জন্য ওয়াই এর বিভিন্ন মান পাবে, এবং দেখবে এর শেপটা এরকম টাইপের হচ্ছে, যেটাকে বলা হয় কি একটা প্যারাবোলিক শেপ। ঠিক আছে, এটা তোমরা হায়ার ক্লাসে শিখবে, কিন্তু এখন এইটুকু খালি জেনে রাখো একটা ওয়ার্ড প্যারাবোলা। এটা কেন বলছি, এই সমীকরণটা দিয়ে, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণটা দিয়ে কিন্তু আমরা এই প্যারাবোলাকে সূচিত করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, নির্দেশিত করতে পারি। তার অনেক সুবিধা আছে। কেন? এই যে আমরা দ্বিঘাত সমীকরণ শিখছি, এটা কাজে লাগবে কোথায়? এটা যদি তোমরা এখন গঠন করতে শিখে যাও, সমাধান করতে শিখে যাও, তার অনেক বহুবিধ প্রয়োগ আছে। কোথায় এর প্রয়োগ আছে সেটা একটু দেখি। যেমন ধরা যাক আমরা দেখেছি না, ধরা যাক কেউ জ্যাভেলিন বা বর্ষা ছুটছে, তুমি এই যে ছোড়ার সময় যে পাথটা হয়, সেটা কিন্তু দেখো আমরা আগের ছবিতে যেমন দেখেছি, একটা প্যারাবোলার ইকুয়েশনের সাথে এটার মিল। একটা রোলার কোস্টার তোমরা অনেকেই চড়ে থাকবে, অনেক জয় রাইডে এরকম রোলার কোস্টার থাকে, যেখানে এরকম ঢেউ খেলে খেলে বিভিন্ন মানুষকে নিয়ে এটা চলতে থাকে। বা স্যাটেলাইটের কথা ভাবো, স্যাটেলাইটেও কিন্তু এই যে শেপটা, যেটা এরকম ভাবে একটা কার্ভেচার, একটা বক্র তল আছে, সেটারও কিন্তু একটা প্যারাবোলার মতো দেখতে হয়। আবার ব্রিজেও তোমরা যদি দেখো, সেখানেও কিন্তু এরকম অনেক প্যারাবোলার মতো শেপ থাকে। তাই এই ডিজাইনগুলো করতে গেলে কিন্তু আমাদের সবসময় দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, গঠিত হবে, এবং তাকে সমাধান করতে হবে। তাই তোমরা যদি এগুলো পারো, ভবিষ্যতে গেলে তোমরা বুঝতে পারবে এর কিন্তু অনেক বাস্তবিক ক্ষেত্রে এর প্রয়োগ কিন্তু অনেক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়, দ্বিঘাত সমীকরণের গ্রাফটা কিরকম দেখতে হয়, এটা একটা প্যারাবোলার মতো। এবং এখনই সংক্ষেপে আমরা এটুকু জেনে রাখলাম, এর অনেক অ্যাপ্লিকেশন আছে, ফিজিক্সে, জিওমেট্রিতে অ্যাপ্লিকেশন তো আছেই, আমাদের ডে টু ডে লাইফে অনেক জায়গাতে কিন্তু এর প্রয়োগ আছে। এবার আমরা দেখে নিই আমরা কি কি ধরনের প্রশ্নের সমাধান করব। মোটামুটি 8টা ক্যাটাগরি আছে, যেটা আমরা এখানে ডিসকাস করব। এটা আমরা ডিটেলে যাচ্ছি না, তবে ওভারঅল এটুকু জেনে রাখো যে এটার বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ভাগ করে করে ডিসকাস করব, এবং তার প্রত্যেকটার এক একটা বা দুটো করে আমরা প্রবলেম সলভ করব। আর সেই টাইপগুলোর আরো প্রবলেম কিন্তু তোমাদেরকে বই থেকে, তোমাদের পাঠ্য বই থেকে বা টেস্ট পেপার থেকে, বিভিন্ন জায়গা থেকে সলভ করতে হবে, বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে সলভ করতে হবে। তো মোটামুটি আমরা 8টা ভাগে ভাগ করেছি আমাদের টাইপগুলোকে, যেগুলো আমরা সলভ করব। একদম প্রথমেই দেখি সমীকরণ থেকে টাইপ 1টা কি। টাইপ 1 হচ্ছে যে আমরা যখন একটা দ্বিঘাত সমীকরণকে ডিফাইন করছি, বলে দিচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ, সেখানে আমরা দেখেছি আগে এ বি সি কে আমরা বলেছি বাস্তব সংখ্যা, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টার্স আছে যার উপরে প্রশ্ন আসবে। যেমন দেখো, এই ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণে a যদি 0 হয়, তাহলে কিন্তু এইটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। কেন? কারণ ax স্কোয়ার এই পুরো পদটাই তখন শূন্য হয়ে যাবে, তাহলে কি আর দ্বিঘাত বিশিষ্ট কোনো পদ থাকবে না। তাহলে আমাদের এর উপরে কিছু প্রশ্ন আসতে পারে, সেইটা দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন কি, যে ধরো এইরকম প্রশ্ন আসতে পারে যে একটা সমীকরণ দিয়ে দিল তোমাকে, বললো যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না যখন এর মান। তাহলে আমরা কি শিখেছি, যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ারের সহগ এ সেটা কখনো শূন্য হতে পারে না। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত, এখানে কিন্তু দেখো খুব সহজেই বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a মাইনাস টু। তাহলে a মাইনাস টু কে যদি আমরা 0 বানিয়ে দিতে পারি, তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ হবে না। এটাই জানতে চেয়েছে যে কখন এটা হবে না। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এর মান 2। তাহলে a 2 যদি হয়, তাহলে কিন্তু এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এখানে দেখো এর মান জানতে চেয়েছে, তাহলে এর মান 2 হলে, এগুলো আমরা অবজেক্টিভ কোয়েশ্চেন আসবে, এগুলো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে তোমাদের কাছে আসবে। কিন্তু খুব ভালো করে স্টাডি করতে হবে এ বি সি সম্পর্কে, কারণ এর পরের কোয়েশ্চেনটা আমরা দেখব ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন তোমাদেরকে করবে, এবং তার আনসারে তোমাদের কখনো এ, কখনো বি, কখনো সি,
এদের মান সম্পর্কে বলতে হবে। যেমন এটাই আমরা দেখলাম যে এ 0 হতে পারে না। সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা দেখি। দেখো এবার সেকেন্ড কোয়েশ্চেনে আমরা টাইপের 2তে চলে যাই এবং এই ধরনের কোয়েশ্চেনে আমরা আরো কিছু ফ্যাক্টর দেখতে পারবো। যেমন টাইপ 2তে আমরা কি বলছি, যে কোনো দ্বিঘাত সমীকরণের যে বীজ সেটা নিয়ে আমরা এবার একটু কথা বলি। দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণ যখন আমরা সমাধান করব তার কটা সমাধান পাওয়া যাবে, দুটো সমাধান পাওয়া যাবে। ধরি আলফা আর বিটা, এই আলফা আর বিটা যে সমাধান দুটো আমরা পেলাম তাকেই আমরা বলি বীজ, তাকেই আমরা বলি রুটস, আর এরাই কিন্তু সমাধান। তাই এগুলো আলাদা কথা নয়। তাহলে এই দ্বিঘাত সমীকরণ যেটা আছে সেটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা কি পাবো, এক্স এর মান পাবো। এক্স এর কটা মান পাবো, দুটো মান পাবো। যেমন এখানে আমরা পেয়েছি আলফা আর বিটা, তাহলে এটাকেই কিন্তু আমরা বীজ বা রুটস বলবো। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে যে দ্বিঘাত সমীকরণের এই রুট আর সহগ কি কি আছে, এ বি সি, এদের মধ্যে সম্পর্ক। খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা যে যোগফল, দুটো রুটের যোগফল কি হয়, মাইনাস বি বাই এ, অর্থাৎ এই সহগ দুটোর এই অনুপাত হয়। আর গুণফল কি হয়, সি বাই এ। এটা দিয়ে কি আমাদের লাভ হতে পারে দেখি আমরা একটুখানি, আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা এবার আমরা এখানে একটু দেখি প্রবলেমটা বলেছে একটা সমীকরণের একটা বীজ শূন্য হওয়ার শর্ত। আচ্ছা তাহলে আলফা বিটা ইকুয়াল টু আমরা জানি সি বাই এ। এবার একটা বীজ যদি শূন্য হয় তাহলে আলফা বা বিটা যে কেউ একজন শূন্য হলে কি হবে, এই পুরো আলফা বিটাটাই শূন্য হয়ে যাবে, তাই তো? তাহলে তখন কি হয়ে যাবে, সি বাই এর মান হয়ে যাবে শূন্য। অতএব আমরা এখান থেকে বলতে পারি সি ইকুয়াল টু 0 যদি হয়, সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই সমীকরণের একটা বীজ শূন্য হবে। দুটো বীজের মধ্যে একটা বীজ শূন্য হওয়ার শর্ত আমরা পেয়ে গেলাম, সি ইকুয়াল টু 0। এটাও কিন্তু একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হিসেবে আসবে এবং তখন আমরা এই প্রপার্টিটা ইউজ করলাম। তো এবার দেখি এই প্রপার্টির আরো কোনো প্রয়োগ আমরা করতে পারি কিনা। এবার দেখো একটা সমীকরণের বীজদ্বয়ের মান সমান ও চিহ্ন বিপরীত হওয়ার কথা বলেছে, তখন কি হবে? তাহলে দেখো এক্ষেত্রেও একইভাবে আমরা প্রয়োগ করব। কি ধরে নি একটা বীজ আলফা, তাহলে অন্য বীজটা কি হবে, মাইনাস আলফা। আরেকবার বলছি, কি বলেছে, সমীকরণের বীজদ্বয়ের মানটা সমান, চিহ্নটা বিপরীত। তাহলে এদের মান দুটো দেখো সমান, চিহ্নটা বিপরীত। তাহলে এইরকম যদি হয় তাহলে আমরা কি জানি, দুটো বীজের যোগফল অর্থাৎ আলফা প্লাস মাইনাস আলফা, দুটো বীজের যোগফল হয় আমরা কি দেখেছি, মাইনাস বি বাই এ। দেখো আরেকবার তোমাদের সামনে ফর্মুলাটা দেখিয়ে দিই, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এইখানে মাইনাস বি বাই এ, বা এক্ষেত্রে আমরা বলতে পারি মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু এই আলফা প্লাস মাইনাস আলফার জন্য 0 হয়ে গেল, সুতরাং বি এর ভ্যালু 0। তাহলে বি এর মান যদি 0 হয় তাহলে আমরা কি পেলাম, যে এদের মান সমান আর চিহ্নটা কিন্তু বিপরীত হবে। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং এখানেও অবজেক্টিভ হিসেবে এটা আসতে পারে। ওকে না, এবার আরেকটা কোয়েশ্চেন আমরা একটু ডেসক্রিপটিভ, যেটা আমাদের ধরে নাও 3 নম্বরের কোয়েশ্চেনের জন্য আসতে পারে, সেরকম একটা কোয়েশ্চেন সলভ করছি। কিন্তু এইটা খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে যে এটার প্রমাণটা এখন এই ভিডিওতে করে দেখানো সম্ভব নয় সময়ের অভাবে, কিন্তু এটা তোমরা বই থেকে ডেফিনেটলি স্টাডি করবে যে কেন বীজ দুটোর যোগফল মাইনাস বি বাই এ আর গুণফল সি বাই এ। এইটা ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমাদের অনেক অঙ্ক করতে পারবো যখনই বীজদ্বয়ের সম্পর্কে কিছু বলা হবে। এবার নেক্সট আমরা একটা দেখি, একটা সমীকরণ দিয়ে দিয়েছে। এবার বলেছে যে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ। ঠিক আছে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করব। তাহলে প্রথম স্টেপে আমরা একটু লিখে নিই যে আমরা কি কি জানতে পেরেছি এই প্রবলেমটা থেকে, সেটা একটু দেখি। প্রথমে বলেছে বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ। তাহলে প্রথমেই আমরা ধরে নিতে হবে যে ধরি বীজদ্বয়, এটার যে বীজ যেটা পাবো কিছু একটা ধরে নাও, ঠিক আছে, আলফা বিটাই যদি ধরে নাও, আলফা ও বিটা। তাহলে এখন আমরা এখানে যদি আলফা আর বিটা ধরি, আর সমীকরণটা কি বলে দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস 0। তাহলে এখান থেকে আমরা এই প্রপার্টিটা, এই যে এখানে আমরা ফর্মুলাটা দেখেছি, সেখান থেকে আমরা কি পাবো, বীজ দুটির যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে কিন্তু সহগ চিহ্নিত করার সময় খুব ভালো খেয়াল রাখতে হবে তোমাদেরকে কি এই পার্টটা, অর্থাৎ সহগ কিন্তু এখানে পি না, মাইনাস পি। ঠিক আছে, সহগ মানে সব সময় মাথায় রাখবে কোএফিসিয়েন্ট বার করার সময় কিন্তু সাইনটাও খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে বি মানে হচ্ছে মাইনাস পি বাই বি বাই এ,
অর্থাৎ এক্ষেত্রে a এর ভ্যালু কত আছে, a এর ভ্যালু এখানে 1, কারণ এখানে আর কিছু লেখা নেই, দেখতেই পাচ্ছ। আর আলফা বিটা এটার মান কত হচ্ছে c বাই a, এখানে c আছে q বাই, এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম দুটো জিনিস, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু p, এটা একটা আমরা সম্পর্ক পেয়ে গেলাম। আর 2 নম্বর পেলাম আলফা বিটা ইজ ইকুয়াল টু কিউ। দেখে নাও একটু ভালো করে স্টেপগুলো দেখো, দরকার হলে একটু জাস্ট রিভিউ করে দেখো, একটু পিছিয়ে নিয়ে গিয়ে দেখো ভিডিওটা, তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেল। ওকে, যে আমরা এই দুটো জিনিস পেয়ে রাখলাম, এবার আমরা এই দুটোকে ব্যবহার করব। কি আরেকটা সেকেন্ড কন্ডিশন দিয়েছে দেখো, বলেছে যে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ। তাহলে এখানে একটা আরেকটা জিনিস বলে দিয়েছে, যেটার থেকে আমরা সলভ করার চেষ্টা করব, যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু তাদের অন্তরের 3 গুণ। তাহলে অন্তর মানে কি, ডিফারেন্স, এইটা আমাদের বলে দিয়েছে। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, বা তোমরা বলতে পারো হঠাৎ করে বর্গ করবোই বা কেন, দেখো এখানে আমরা জানি আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান দেওয়া আছে। এবার আলফা মাইনাস বিটার মান যেহেতু এখানে দেওয়া আছে, আমাদের চেষ্টা করতে হবে আলফা মাইনাস বিটাকে কিভাবে আলফা প্লাস বিটাতে নিয়ে যাওয়া যায়। আর আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় নিয়ে যেতে পারলে তার থেকে আমরা সহজেই a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ট্রান্সফার করতে পারি। সেটার জন্যই আমরা কি করলাম, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা এই পাশটাও স্কোয়ার করে আমরা পেলাম আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। সো দিস ইজ আওয়ার ফার্স্ট স্টেপ। এবার আমরা কি করছি, কনভার্ট করে দিচ্ছি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, একটা কেমন একটু লেখা হলো, চেঞ্জ করলাম, 9 ইন্টু, এবার দেখো এখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের ফর্মুলা কি, যদি আমরা প্লাসে এ প্লাস বি হোল স্কোয়ারে আনতে চাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। কি করলাম, জাস্ট এই ফর্মুলাটাকে দেখো, আরেকবার বলছি, এই ফর্মুলাটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের থেকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় লিখলাম। কেন লিখলাম, এবার আমাদের কাছে দেখো সবকিছু রেডি আছে, যে ভ্যালুগুলো আমাদের বসাতে হবে সেগুলো আমরা বসাচ্ছি। আমি স্ক্রোল করে করে লিখছি, কোনো পার্টে প্রবলেম হলে পজ করে একটু প্লিজ তোমরা দেখে নিও আগের স্টেপগুলো। তাহলে এই স্টেপে আমরা এখন সরলীকরণ করছি। এবার আলফা প্লাস বিটা, আলফা বিটা সব ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে গেছি অলরেডি। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু এইখানে দেখো 1, আলফা বিটার ভ্যালু পেয়ে গেছি। তাহলে এই 1 আর 2 থেকে যদি আমরা ভ্যালুটা এখানে বসাই, তাহলে এখানে কি পাবো, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 টাইমস ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার মাইনাস 4q, বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 পি স্কোয়ার মাইনাস 36q, বা আমরা যদি স্থান বদল করি তাহলে আমরা কি পাবো, 9 পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকাল টু 36q, বা 8 পি স্কোয়ার ইজ ইকাল টু 36q। 4 4 দিয়ে দেখো এই দুটো পাশে আমরা ক্যান্সেল আউট করতে পারি, তাহলে পাচ্ছি 2 পি স্কোয়ার ইজ ইকাল টু 9q। তাহলে এইটাতে আমরা পৌঁছালাম। এটাই আমাদের কিন্তু দেখো এই প্রামাণ্য বিষয় ছিল, 2 পি স্কোয়ার ইজ ইকাল টু 9q। তাহলে এটা আমরা বলতে পারি প্রমাণিত। স্টেপগুলো একটু দেখে নিও কিভাবে আমরা করলাম। মূল কথা কিন্তু এই ফর্মুলাটার প্রয়োগ আমরা দেখছি এখন, যেটা খুব অনেক জায়গাতে তোমাদের কাজে লাগবে। তাই এটাকে একটু ভালো করে প্র্যাকটিস করতেই হবে, এটা একটা স্পেশাল টাইপ। আগে আমরা দেখেছি ABC এর উপরে কিছু কোয়েশ্চেন করেছি যে সহগগুলোর মান কিরকম হতে পারে। এবার আমরা দেখছি তাদের সম্পর্ক, অর্থাৎ বীজগুলোর সাথে তাদের সহগের সম্পর্ক। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা করলাম। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন দেখি, একই এখানে ফর্মুলাটাই বারবার লিখেছি যাতে তোমাদের একটুখানি বারবারটা রিকল করে মাথায় থাকে, এবং খুব সোজা, যোগফলটা মাইনাস বি বাই এ আর গুণফলটা সি বাই এ। আচ্ছা, একটা সমীকরণ দিয়েছে এখানটায় এবং বলেছে যে একটা বীজ অপর বীজের অনন্য, কে এর মান কত। দেখো এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড, একটা বীজ যদি আলফা হয় তাহলে আরেকটা বীজ 1 বাই আলফা, তাহলে তাদের গুণফল কত হবে, তাদের গুণফল কত, সি বাই এ। এবার এই যে সমীকরণটা দিয়েছে 3x স্কোয়ার প্লাস 11x প্লাস কে, সেখানে খুব ক্লিয়ার সহগগুলো কি কি, এ হচ্ছে 3, এ হচ্ছে 3, বি হচ্ছে 11 আর সি হচ্ছে কে। তাহলে তোমরা নিজেরা চেষ্টা করো, সি বাই এ কত, কে বাই 3, বা এখানে দেখো এটা 1 হয়ে গেল, ইকুয়াল টু কে বাই 3। সুতরাং কে ইকুয়াল টু 3। দেখো এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে আরেকবার ভিডিও দেখতে, এটা অবজেক্টিভ কোয়েশ্চেন। তাহলে এইরকম অবজেক্টিভ কোয়েশ্চেন যখনই দেবে একটা বীজ অপর বীজের, দুটো বীজের যোগফল, তখনই ভাববে এই ফর্মুলাগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, এটাই ক্লু। যখন বলবে একটা বীজ অপর বীজের বর্গ, একটা বীজ অপর বীজের অনন্য, দুটো বীজের যোগফল, দুটো বীজের গুণফল, তখনই আমাদের খেয়াল রাখতে হবে যে এই ফর্মুলাটার কথা বলছে, এই টাইপটার কথা বলছে। ঠিক আছে, তাহলে এটা খুব, আমরা আরেকটা দেখে নিই, আরেকটা প্রবলেম যখন নেওয়া হয়েছে, এক্স স্কোয়ার
মাইনাস এক্স এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি 2 হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একটু আগে লিখে নিই। লিখে যেরকম আমরা করতে হয় যে আগে আমরা দ্বিঘাত সমীকরণের মতো করে এটা সাজিয়ে নেব, কারণ তাহলেই কিন্তু এর সহগগুলো আমরা বার করতে পারবো। এটা আমাদের এই অঙ্কটার থেকে শিখতে হবে। কি শিখতে হবে? এক্স স্কোয়ার মাইনাস কে এক্স ইজ ইকাল টু 2kx মাইনাস কে। এবার এদের সবাইকে যদি একদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 2k প্লাস কে ইজ ইকুয়াল টু 0। বা এইখানে আমরা দেখো, এবার আমরা এখান থেকে জাস্ট সম্পর্কগুলো লিখে নিতে পারি যে এখানে আমরা কি কি পাচ্ছি। এখানে যদি কোএফিসিয়েন্ট কম্পারিজন করো, তাহলে এই কোএফিসিয়েন্ট কম্পারিজন করলে আমরা পাবো এ বি সি এর মান পেয়ে যাচ্ছি এখানে, তাই না? তাহলে এখানে এ এর মান, এখানে দেখো এ 1, বি এর মান সহগ মানে সবসময় উইথ সাইন, কারেক্ট, 1 প্লাস 2k, আর সি কি কে। এবার বীজদ্বয়ের সমষ্টি 2, তো বীজদ্বয়ের সমষ্টি মানে কি? মাইনাস বি বাই এ। সুতরাং বীজদ্বয়ের সমষ্টি 2, তাহলে মাইনাস, সেটাই হচ্ছে এখানে মাইনাস বি বাই এ। তাহলে সেটা করলে কত হবে? বীজদ্বয়ের সমষ্টি দেখো, এখানে বলা হয়েছে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ধরে নিচ্ছে, তাহলে সেটা 2। তো সেই ক্ষেত্রে এখন বীজদ্বয়ের সমষ্টি এক্ষেত্রে দেখো তোমরা 2 বলে দিয়েছে, এবং সেটা মানেই তো মাইনাস বি বাই এ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই 2 ইজ ইকুয়ালস টু মাইনাস, এবার এই যে ফিগারটা আছে 1 প্লাস 2k বাই 1, বা 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 2k। সুতরাং 2k is equals to 1 and k is equals to half. এটা একটা সরলীকরণ, সেটা তোমরা একটু চেক করে নাও নিজের মতো করে। আমি এখানে এটা বোঝানোর জন্য তোমাদের করলাম। এখানের ইম্পর্টেন্ট কনসেপ্টটা কি? এখানে কনসেপ্ট হচ্ছে সরলীকরণ করতে হবে। কেন? না হলে তোমরা ABC কে সাজাতে পারবে না। দেখো এখানে আমরা যে ABC কে সাজিয়ে নিয়েছি, এই স্টেপটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে আমাদের ABCটার গণনা ভুল হয়ে গেলে এই আমরা ফর্মুলায় ফেলতে পারবো না। এই ফর্মুলা যেমন আমরা করেছি যে বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, সেটা কিন্তু আমরা এটা করার জন্য করতে পারলাম। দ্যাটস ইট। ওকে, তাহলে এটা আমাদের খুব সুন্দর। এটা আমরা এই টাইপ অফ প্রবলেম একটু দরকার হলে আস্তে করে রিওয়াইন্ড করে দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে এবং বুঝতে পারবে যে কখন এটা ধরনের জিনিস করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসলাম টাইপ 3, আবার নেক্সট টাইম। একটা সমীকরণ গঠন করতে হবে যখন বীজগুলো কিন্তু দেওয়া আছে। কিরকম? ধরো বলে দিয়েছে তোমাকে বীজ আলফা আর বিটা, তাহলে সমীকরণটা দেখতে কেমন হবে? তার শেপটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, এটা ইকুয়ালস টু 0। এই ফর্মুলাটাই ব্যবহার করি আমরা এখানে, তাহলে আরো তোমাদের সুবিধা হবে। ধরো কি বলেছে, একটা সমীকরণের বীজদ্বয় -4 আর 3, দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করো। এবার সমীকরণের বীজদ্বয় -4 আর 3, তাহলে বলে দিয়েছে এই আমরা যেটা দেখলাম সে অনুযায়ী একটা বীজ যদি -4 হয়, আরেকটা বীজ 3, তাহলে সমীকরণ গঠন করো। সমীকরণ গঠনের টেকনিক কি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, তাহলে এখানে কি হচ্ছে -4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল -4 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 0। দেখো এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিনা? আমরা কি কিভাবে ভাঙলাম এই জায়গাটা যোগফল ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে সেক্ষেত্রে নেক্সট স্টেপ কি হবে? বা এক্স স্কোয়ার, এখানে যদি আমরা ক্যালকুলেট করি -1 আসছে, তাহলে -1 প্লাস, তাহলে এখানে দেখো -1 ইন্টু এক্স প্লাস এখানে -12 আসছে, হ্যাঁ, ইকুয়ালস টু 0। আমি একটু বেশি স্টেপে ভেঙে দেখাচ্ছি, এটা তোমরা সরাসরি পরীক্ষা হলে এই স্টেপটা করতে পারবে। এক্স স্কোয়ার প্লাস এক্স -12 ইকুয়ালস টু 0। তাহলে এইটা আমরা দেখো একটা দ্বিঘাত সমীকরণ গঠন করে ফেললাম বীজটা দেওয়া থাকলে। তাহলে এটা আরেকটা নতুন স্টাইল। এতক্ষণ আমরা দেখছিলাম সমীকরণটা দিয়ে বলেছিল যে বীজটা বার করো বা বীজের যোগফল কত। এবার আমাদের বললো যে সমীকরণটাই যদি দেওয়া থাকে, এটা একটা নতুন টাইপ আমরা দেখলাম। যে এই টাইপটা কি হবে, যে যখন সমীকরণটাই দেওয়া আছে, সমীকরণটা গঠন করতে হবে যখন বীজগুলো দেওয়া আছে, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো ডিরেক্টলি। তখন এই টাইপগুলো দেখে কিন্তু তোমাকে ভাবতে হবে যে আমরা কোন টাইপে এটা অ্যাপ্লাই করবো। ওকে, দেখো এখানে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্য, সেই সমীকরণটি নির্ণয় করো। সিম্পল। তাহলে আমরা প্রথমেই চলে যাই এই সমীকরণটার, ধরে নিই যে এই সমীকরণের বীজ
এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমরা ধরছি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। সুতরাং আলফা প্লাস বিটা কি হবে? মাইনাস পি বাই 1। আলফা বিটা কি হবে? 1/1। কোএফিসিয়েন্টগুলো নিজেরা একটু চেক করো। সুতরাং আলফা প্লাস বিটা হচ্ছে পি আর আলফা বিটা হচ্ছে 1। এইটা আমরা প্রথমেই পেয়ে গেলাম। এবার বলছে এমন একটা সমীকরণ আমাদের বার করতে হবে যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজের অনন্য। তাহলে আমাদের যে সমীকরণ বার করতে হবে সেই সমীকরণটির বীজ কি কি হবে? 1/আলফা আর 1/বিটা। কেন? কারণ এটার অনন্যক বলে দিয়েছে। তাহলে খুব সহজেই আমরা বলতে পারি এটাই হবে নতুন সমীকরণটা। তাহলে সুতরাং সমীকরণটা আমরা বার করব কিভাবে? আবার একই ফর্মুলায় বসিয়ে দিই। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইন্টু এক্স প্লাস 1/আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা এখানে যে ফর্মুলাটা পেয়েছিলাম সেখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, এখানে মাইনাস পি হবে। হ্যাঁ, একটু আরো ভালো করে ইয়াটা লিখে দিই। এখানে মাইনাস সাইনটা আমরা মিস করে গেছি, মাইনাস পি। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই। এক্স স্কোয়ার মাইনাস উপরে হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস পি আর আলফা বিটা 1 এক্স প্লাস 1/1 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা খালি সরলীকরণ করলাম, করে আমরা কি পেয়ে গেলাম? একটা দ্বিঘাত সমীকরণ যেটার বীজগুলো ওই প্রদত্ত সমীকরণের বীজের অনন্য। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা আমরা সমাধান করলাম। এটা আরেকটা প্রবলেম টাইপ। ওকে, এবার আমাদের পরের ইয়েতে আমরা যাব, পরের ক্যাটাগরিতে, এবং সেইটা আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করব উৎপাদক নির্ণয়ের সাহায্যে। ওকে, এটা টাইপ 4। এবং তারপরে আমরা এই ভিডিওটা ইনকেস যদি লম্বা হয় তাহলে আমরা দেখবো এটা আরেকটা পার্টের আমরা করার চেষ্টা করব। তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা উৎপাদক নির্ণয়ের সাহায্যে কিভাবে করব। এবং উৎপাদক নির্ণয়ের সাহায্য একটা তো আমরা দেখলাম যে এইটা একটা দ্বিঘাত সমীকরণ গঠন করা আমরা শিখলাম। এবার সমাধান কি করে করব? এটা আমরা আগেও ক্লাসেও করেছি, আগে তোমরা করে থাকবে। সেটা হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ করে মিড টার্মটাকে আমরা ভেঙে এটা আমরা সমাধান করব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা চেষ্টা করি। প্রথমে প্রবলেমটা দিয়ে দিয়েছে x/x+1 x+1 এটা প্রদত্ত। এবার এখান থেকে আমরা দেখি এটা সরলীকরণ করার চেষ্টা করি। x ইন্টু x+1, তাহলে x স্কোয়ার প্লাস x+1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/12। দেখো এখানটায় আমরা এটাকে যদি সরলীকরণ করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকাল টু 25/12। তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 25 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স, বা 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12 ইজ ইকুয়াল টু 25x স্কোয়ার প্লাস 25x। বা এটা যদি আমরা ওই পাশে সাইড বদল করে লিখি, দেখতেই পাচ্ছ এখানে 24x স্কোয়ার আছে, এখানে 25, আবার এখানে 24x আছে, এখানে 25x আছে। তাহলে এখানে উল্টে এদিকে চলে গেলে কি হবে? x স্কোয়ার প্লাস x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 বা x স্কোয়ার। এবার দেখো এখানে কোএফিসিয়েন্ট কত আছে? 1। তাহলে এখানে কি কি কোএফিসিয়েন্ট আছে? x স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 আর c এর ভ্যালু হচ্ছে -12। তাহলে এখানে -12 ইন্টু 1 মানে -12। -12কে আমাদের এমন দুটো পার্টে ভাগ করতে হবে যাদের যোগফল বা বিয়োগফল এর কোএফিসিয়েন্ট হয়, অর্থাৎ বি এর কোএফিসিয়েন্ট হয়, বি এর কোএফিসিয়েন্ট 1। তাহলে এটা আমরা দেখেই বুঝতে পারছি যে আমরা এমন দুটো প্রোডাক্ট ফর্মে ভাঙতে হবে -12 এর, যাদের প্রোডাক্ট হবে, অর্থাৎ -4 এখানে +4 আর -3 এই দুটো ভ্যালুতে যদি ভাঙি তাহলে বুঝতেই পারছো এদের গুণফল -12। আবার এদেরকে যদি আমরা যোগ করি তাহলে এর ভ্যালু হবে +1, যেটা আবার বি এর সহগ। তাহলে -12কে আমরা 4 আর 3 তে যদি ভেঙে নিই তাহলে আমরা দেখবো এটা প্লাস ইয়েতে আসছে। তাহলে আমরা x স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0 বা x ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0 বা এটা কি দাঁড়াচ্ছে? x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা সিদ্ধান্ত করতে পারি, আইদার x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 বা x মাইনাস 3
ইকুয়ালস টু 0। সুতরাং এক্স এর ভ্যালু একটা হতে পারে -4 বা এক্স এর ভ্যালু হতে পারে 3। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম সমাধান করে। কিভাবে? উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং মিড টার্মটাকে ফ্যাক্টর করলাম। এবং এর টেকনিকটা আমাদের কিন্তু খুব সোজা। যখনই আমাদের এরকম হবে -12 আরো বড় নাম্বার যখন আসবে তখন আমরা এটাকে ফ্যাক্টরাইজ করব, অর্থাৎ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আর যদি তোমরা এরকম ছোট একটা নাম্বার আসে তাহলে ইজিলি তোমরা ক্যালকুলেট করতে পারো। কারণ 12কে ধরো কি কি হতে পারতো, 12কে আমরা যদি স্প্লিট করি 6 2-তে ভাঙতে পারো, 6 2 × 12, কিন্তু সেক্ষেত্রে ডিফারেন্সটা 6 আর 2 হলে 1 কখনো পৌঁছাতে পারবো না। 12 × 1 12, তখনও তাদের যোগফল বা বিয়োগফল 1 হবে না। শুধু 4 আর 3 এই দুটো সংখ্যা যদি আনি, এবার সাইনটা তো আমরা আমাদের ইচ্ছা মতো বসাবো। যদি +1 চাই তাহলে -4 করব, মানে যেরকম আমাদের চাই। যদি +1 চাই তাহলে প্লাস, মাইনাস হলে মাইনাস আমরা করব। এখানে যেমন ধরো আমরা +1 চেয়েছি, তাই জন্য আমরা কি করেছি 4 আর -3-তে স্প্লিট করেছি, কারণ আমাদের এদের যোগফলটা 4 আর -3 এদের যোগফলটা কিন্তু হতে হবে এক্স এর সহগ। ওকে, তাই এখানে আমরা এটা এইভাবে করলাম। ওকে, আরেকটা প্রবলেম যেটা আমরা এটাও মিড টার্ম দিয়ে করবো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, এটা অনেকবার পরীক্ষাতেও এসেছে। তাহলে দেখি আমরা এটা কিভাবে সলভ করা যায়। প্রথমে এই যে সমীকরণটা দিয়েছে, আচ্ছা আমরা আরেকবার এটা লিখে নিই। ওকে, 1/a + b + x ইজ ইকুয়াল টু 1/a + 1/b + 1/x। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, a + b + x, আমরা এই এক্সটাকে এ পাশে নিয়ে আসলাম, কারণ এক্স এর পদগুলো একসাথে হলে আমাদের সরলীকরণ করতে সুবিধা হবে। বা এক্স কে যদি কোএফিসিয়েন্ট নাও a + b + x, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে x - -a - b - x ইজ ইকুয়াল টু ab a + b। তাহলে এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে x s, তাহলে -a + b x ইন্টু a + b + x ইজ ইকুয়াল টু a + b a। তাহলে আমরা সরলীকরণ করলে এ পাশে নিয়ে আসলাম। এবার আমরা শুধু এখানে দেখো a + b আর a + b এটা ক্যান্সেল আউট যদি করে দাও, তাহলে শুধু হয়ে যাচ্ছে মাইনাস, এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করি, ab ইজ ইকুয়াল টু x ইন্টু a + b + x, বা সবকিছু যদি একই দিকে নিয়ে যাও, এই দেখো এই পথটাকে, তাহলে আমরা কিভাবে পাবো, এখানে কি কি পথ পাচ্ছি, এখানে এরকম করে তোমরা লিখতে পারো x ইন্টু a + b + x প্লাস ab is equals to 0, বা x plus bx plus x² plus ab equals to 0। তাহলে এখান থেকে আমরা এবার কি করব, ইকুয়াল টার্মগুলোকে কাছে নিয়ে আসবো, যাতে আমাদের দেখো এখান থেকে x² plus ax নিয়ে আসলাম, প্লাস এখানে দেখো bx ab equals to 0, বা x into x plus a plus b into x plus a, বা x plus a into x plus b is equals to 0। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি পাবো, আইদার x plus a equal to 0 হতে পারে, বা x plus b equals to 0 হতে পারে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x এর ভ্যালু -a, আর এখান থেকে পাচ্ছি x এর ভ্যালু -b। তাহলে x এর দুটো মান পেলাম, -a - b। ওকে, তাহলে এই দুটো মান খুব গুরুত্বপূর্ণ। এই দুটো মান দিয়ে আমরা সলভ করলাম এই লিনিয়ার সমীকরণ। তোমাদের জন্য একটা এক্সারসাইজ থাকবে সিমিলার টু দিস ওয়ান, এই প্রবলেমটা তোমরা একটু সলভ করো, ঠিক আছে? এই মতোই যেটা এর সাথে কম্পেয়ার করে তৈরি হয়েছে। তো এটা তো একই টেকনিক ইউজ করব আমরা এটা সমাধান করার জন্য, এবং এগুলো সবই কিন্তু অনেকগুলোই এর মধ্যে বোর্ডের পরীক্ষায় এসছে, তাই প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এইটা তোমরা সলভ করো। আর কোয়াড্রেটিক ইকুয়েশনের এই টাইপগুলো পর্যন্ত আমরা পড়লাম, টাইপ 4, টাইপ 3 তো পড়েইছো, টাইপ 3 প্রবলেমগুলো। তারপর আমরা টাইপ 4ও দেখলাম, দ্বিঘাত সমীকরণের আমরা উৎপাদক নির্ণয়ের টেকনিক শিখলাম। তো আমরা আপাতত যেগুলো করলাম সেইগুলো হলো, আমরা একবার সংক্ষেপে দেখে নিই যে কোন টাইপগুলো আমরা করলাম। প্রথম হচ্ছে যে আমরা দেখেছি এখানে যে একটা x² + bx + c সমীকরণের ক্ষেত্রে a not equal to 0, তারপরে বিভিন্ন কোএফিসিয়েন্টের মান কি কি হয়। সেকেন্ড আমরা দেখলাম বীজ অর্থাৎ রুট এবং তাদের সহগ অর্থাৎ a b c এর মধ্যে সম্পর্ক এবং তার উপর কি কি প্রবলেম আসতে পারে। তারপরে কি দেখলাম, যখন বীজগুলো দেওয়া আছে তখন সমীকরণ গঠন কিভাবে সম্ভব, সমীকরণ গঠন যখন বীজগুলো দেওয়া আছে। আর 4 নম্বর আমরা দেখেছি দ্বিঘাত সমীকরণ সমাধান করা, একবার একটা সমাধান করা বলতে এখানে সমীকরণটা দেওয়া আছে, এটাকে সমাধান করতে হবে, এবং এটা আমরা করলাম উৎপাদক নির্ণয় পদ্ধতিতে। ঠিক আছে,
তাহলে এই 4টে টেকনিক আমরা করে ফেলেছি। এবার বাকি যে 4টে টেকনিক আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে করব পার্ট 2 হিসেবে, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ততক্ষণ তোমরা এটা রিভাইজ করো, টপিকগুলোর উপরে যদি সম্ভব হয় বই থেকে বা টেস্ট পেপার থেকে আরেকটা করে স্যাম্পল প্রবলেম সলভ করো, এই টাইপের যেগুলো আমরা করলাম। হ্যাঁ, 4টে টাইপ আমরা করেছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোয়াড্রেটিক ইকুয়েশন পার্ট 2। সেটাতে আমরা বাকি পার্ট যে এখানে আমরা দেখছি এই বাচ্চা আরো 4টে টাইপ আছে সেগুলো কভার করব, কিছু টেস্ট প্রবলেমস দেব, তাহলে আমাদের পুরো কোয়াড্রেটিক ইকুয়েশনটা হয়ে যায়, কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই তোমরা যেটুকু নোট নিয়েছো ভিডিও থামিয়ে, যদি কিছু বাদ গিয়ে থাকে আবার ভিডিওটা আরেকবার গো থ্রু করো। দরকার একটু স্পিডে 1.5x স্পিডে চালিয়ে দেখো কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলো স্লো করে দেখো। বাট নোটগুলো নাও, হাইলাইট করো, ফর্মুলাগুলোকে কোনো একটা জায়গাতে মেনশন করে রাখো, এবং তার উপরে কি কি টাইপ অফ স্যাম্পল প্রবলেম আমরা করছি সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের ক্ষেত্রে খুব সোজা হবে পরীক্ষার আগে যে এই টাইপ এই প্রবলেম আমি একটা দুটো করে সলভ করব, দেখে নিলে আমাদের খুব ইজিলি রিকল হবে। তাহলে আজকে এইটুকুই থাক, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা নিয়ে আসছি পার্ট 2। তার আগে একটু প্র্যাকটিস করে নিও আর খাতা পেন নিয়ে রেডি থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ভালো থেকো।